হঠাৎ করে আকাশপথ বন্ধে দুর্ভোগ যাত্রীদের লন্ডন ফেরতে 7 দিনের কোয়ারেন্টাইন। নতুন করোনার মধ্যে কার্যকারিতা পরীক্ষায় ফাইজার ও মডার্না। রাজধানীর সব প্রবেশ পথে যাত্রী ভোগান্তি কমাতে 4টি টার্মিনালের স্পট নির্বাচন শুরু। নগরে গণপরিবহন শৃঙ্খলা ফেরানোর চেষ্টা। টাস্ক ফোর্স কমিটির বৈঠক। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় কথা রাখেনি আক্ষেপ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর। প্রতিরক্ষা খাতে বিনিয়োগের আগ্রহ, দুই দেশের বাণিজ্য উন্নয়নে আশাবাদ। আইনজীবীকে আসামির লকআপে 2 ঘন্টা আটকে রাখার অভিযোগ। সিএমএম কোর্টে বিক্ষোভের মুখে বিচারক আসাদুজ্জামান ছুটিতে আন্দোলনে স্থগিত। দেশে দুর্নীতির সকল দায় দল আর রাজনীতিবিদদের, অভিযোগ অলি আহমেদের। জিয়া নিজেকে প্রথম রাষ্ট্রপতি ভাবেননি, মন্তব্য এই মুক্তিযোদ্ধার। রংপুর এক প্রতিবন্ধী অটোচালককে পিটিয়ে হত্যা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া স্থানীয়দের। আটক অভিযুক্ত পুলিশ কনস্টেবল হাসান ও তার স্ত্রী। এবং এএফসির লাইসেন্স পেল বসুন্ধরা কিংস ও শেখ রাসেল সহ বাংলাদেশের 4 ক্লাব। চোটের কারণে 3 সপ্তাহের পুনর্বাসনে সাইফুদ্দিন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে স্বাগত। নিউজ 24 রাতের সংবাদে আপনাদের সঙ্গে। পুরো সংবাদ জুড়ে আছি আমরা দুজন। আমার সঙ্গে রয়েছেন রাশেদ ইমাম এবং আমার সাথে রয়েছেন তামিমুর রহমান তন্ময়। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। করোনা ভাইরাস আক্রমণে ফের লন্ডভন্ড হয়েছে বিশ্বের আকাশপথ, যার প্রভাব পড়েছে দেশের বিমানবন্দরেও। তবে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন রূপের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বিশ্বের বেশ কিছু দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল সাময়িক বন্ধ রাখলেও এখনই বন্ধ হচ্ছে না বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ। অবশ্য পরিস্থিতি বিবেচনায় ব্রিটেন ফেরত যাত্রীদের 7 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এর আগেই বন্ধ হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সীমানা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বব্যাপী আবারও চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাস, যার প্রকোপ দেখা যাচ্ছে যুক্তরাজ্যে। করোনার নতুন রূপের কারণে দেশটির সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে অর্ধশত দেশ। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বিমান চলাচল এখনই বন্ধ হচ্ছে না বলে জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। মেডিকেল এক্সাম করে মনে হয় অথবা তাকে দেখে মনে হয় অসুখ, তারপরে তাকে আলাদাভাবে চেক করা হবে। তাকে যদি সন্দেহ হয় আমরা তাদেরকে আবারও এখানে পিসিআর টেস্ট করাবো। এখন পিসিআর টেস্ট ছাড়া কাউকেই আমরা অ্যালাউ করছি না বাংলাদেশে আগমনটা। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের লবি উদ্বোধনে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। আমাদের সহ আমাদের অন্যান্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, সবাই কিন্তু এই ব্যাপারে পর্যবেক্ষণ করছেন। আমরা যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। একই দিন আশকোনা হাজি ক্যাম্পের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। যারা ইউকে থেকে আসবে তাদের 7 দিন রাখবো আমরা, তাদেরকে 3 দিনের জায়গায় 7 দিন রেখে টেস্ট করে তারপরে তাদেরকে আবার সেলফ কোয়ারেন্টাইনে যাওয়ার আমরা ব্যবস্থা নিব, পরামর্শ আমরা দিব। এবং তবে যারা কোভিড-19 সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে আসবেন তাদের 7 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সাথে খাওয়ার মজা জমবে। করোনার নতুন প্রজাতি শনাক্তের পর ব্রিটেনে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে। তবে এরই মধ্যে বহু দেশ ব্রিটেনের সঙ্গে যোগাযোগ ছিন্ন করলেও সীমান্ত খুলে দিয়েছে ফ্রান্স। এদিকে নতুন করোনা ভাইরাস নিয়ে আজ বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মার্কিন কংগ্রেসে অনুমোদিত $90,000 কোটি করোনা সহায়তা প্যাকেজে সংশোধনী আনার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও ফেব্রুয়ারির মধ্যে প্রায় 2 কোটি মার্কিনীকে টিকার আওতায় আনতে ফাইজারের সঙ্গে আরেক দফা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। আর সারা বিশ্বে
এখনো পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 7,84,00,000 মানুষ, আর মৃত্যু ছাড়িয়েছে 17,26,000-এ। নাহিদ জিহান জানাচ্ছেন বিস্তারিত। নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্তের মধ্যেই একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়ল ব্রিটেন। 24 ঘন্টায় দেশটিতে রেকর্ড 36,804 জন আক্রান্ত হয়েছে, মারা গেছে 691 জন। নতুন প্রজাতির এই করোনা ভাইরাস নিয়ে বুধবার আলোচনায় বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তুলনামূলক আরও ভালো তথ্য না পাওয়া পর্যন্ত চলাচলের সীমাবদ্ধতা আনার আহ্বান জানিয়েছে WHO। ভাইরাসের নতুন প্রকোপ শুরুর পর যুক্তরাজ্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বহু দেশ। তবে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে করোনা পরীক্ষার সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন। আর সেই আহ্বানে সবার আগে সাড়া দিয়ে সীমান্ত খুলে দিয়েছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণ গেছে 3,003 শতাধিক মানুষের। এরই মধ্যে মার্কিন কংগ্রেসে অনুমোদিত $90,000 কোটি করোনা সহায়তা প্যাকেজে সংশোধন আনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রত্যেক মার্কিনীদের প্রণোদনা বাবদ $2,000 করে দেওয়ার ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছেন তিনি। তবে আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রায় 2 কোটি মার্কিনীকে টিকার আওতায় আনার জোর চেষ্টা চালাচ্ছে সরকার। ভ্যাকসিনের ঘাটতি মেটাতে ফাইজারের সঙ্গে আরেক দফা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে প্রথমবারের মতো সংক্রমণের ঘটনা ঘটেছে অ্যান্টার্কটিকাতে। সংক্রমণ বাড়তে থাকায় 1 সপ্তাহের লকডাউন জারি করেছে ভুটান। আর 1 কোটি ছাড়িয়ে গেছে ভারতের মোট সংক্রমণের সংখ্যা। 10 লাখের বেশি সংক্রমণ ছড়িয়ে পড়াতে নতুন বিধিনিষেধ জারি করেছে পেরু। মহামারীর প্রকোপ ঠেকাতে অক্সফোর্ড ভ্যাকসিনের 64 লাখ ডোজ কেনার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এ নিয়ে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তিও করেছে কুয়ালালামপুর। তবে ভ্যাকসিনের বিষয়ে ব্রাজিল নির্ভর করছে চীনের ওপর। আর তাই মহামারী মোকাবেলায় সাও পাওলোতে নিজেরাই চীনা ভ্যাকসিন সিনোভ্যাকের উৎপাদনে গেছে দেশটি। নাহিদ জিহান, নিউজ 24। দেশে করোনায় 24 ঘন্টায় মারা গেছেন আরও 30 জন। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 7,359 জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 15,896টি। অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে 15,932টি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,367 জন। এখন পর্যন্ত মোট 5,04,886 জন শনাক্ত হয়েছেন। নতুন 2,416 জন সহ এখন পর্যন্ত 4,44,345 জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় গত 24 ঘন্টায় প্রতি 100 নমুনায় 8.58% এবং এখন পর্যন্ত 16.17% শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি 100 জনের সুস্থ হয়েছেন 88.01% এবং মারা গেছেন 1.46%। ঢাকার ভেতর থেকে সরিয়ে নির্দিষ্ট 4টি স্থানে আন্তঃজেলা বাস টার্মিনাল করার কথা ভাবছেন উত্তর ও দক্ষিণ সিটির 2 মেয়র। আর বাস কোম্পানির সংখ্যা কমিয়ে সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলেও মনে করছেন তারা। বুধবার সকালে সাভার বিরুলিয়ায় আন্তঃজেলা বাস টার্মিনালগুলোর প্রস্তাবিত স্পট পরিদর্শন শেষে এসব কথা জানান 2 মেয়র। সাভার থেকে নাজমুল হুদার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য প্রাথমিকভাবে সাভারের হেমায়েতপুর, বাটুলিয়া, রানীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাঁচপুরকে সম্ভাব্য এলাকা হিসেবে মনে করছেন ঢাকার 2 সিটি মেয়র। বুধবার সকালে সাভারের বিরুলিয়ার আন্তঃজেলা বাস টার্মিনালগুলোর প্রস্তাবিত স্পট পরিদর্শন করেন উত্তর ও দক্ষিণ সিটির 2 মেয়র। দক্ষিণ সিটির মেয়র জানান, শৃঙ্খলা আনতে বাস ফ্র্যাঞ্চাইজির জন্য আন্তঃজেলা বাস টার্মিনাল হিসেবে 4টি স্থানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। আন্তঃজেলা বাসগুলো এসে তাদের যাত্রীদের নামাবে এবং সিটি বাস সার্ভিসগুলো সেখান থেকে শহরের বিভিন্ন গন্তব্যস্থলে যাত্রীদেরকে পৌঁছে দিই। 4টি জায়গা আমরা আজকে পরিদর্শনে এসেছি যে কোনগুলো আসলে সঠিকভাবে কার্যকর হবে। ঘাটাচর থেকে মতিঝিল পর্যন্ত এক কোম্পানির মাধ্যমে বাস চলাচল করবে। সেই সাথে উন্নত বিশ্বের মতো মেট্রো রেলের পাশেই হবে বাস টার্মিনাল, জানান উত্তর সিটির মেয়র। শৃঙ্খলা আনার জন্যই শহরের বাস শহরের মধ্যে সে ফ্র্যাঞ্চাইজ রুট নিয়ে চলবে এবং তারই পরিপ্রেক্ষিতে 1 এপ্রিল ঘাটারচর থেকে মতিঝিল আমরা প্রথম শুরু করতে যাচ্ছি। আন্তঃজেলা বাস টার্মিনাল ঢাকার বাইরে নেওয়া সম্ভব হলে রাজধানীর প্রবেশ মুখগুলোর যানজট অনেকাংশেই নিরসন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই ঢাকা শহরের জন্য এই বাস টার্মিনালগুলি রিলোকেট করা এখন আমাদের একটা সময়ের দাবি, কারণ আমরা ইন্টার ডিস্ট্রিক্ট বহু বাস কিন্তু ইনবাউন্ড বাসগুলি ঢাকা শহরে ঢুকছে,
এবং ঢাকা শহর অনেক যানজট তৈরি করছে। আগামী বছরের মধ্যেই বাস রুট রেশনালাইজেশনের কার্যক্রম দৃশ্যমান হবে বলেও জানান তিনি। 2018 সালের 9 সেপ্টেম্বর ঢাকা মহানগরীর যানজট নিরসনে পরামর্শকের মাধ্যমে দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে এর সমীক্ষা করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 3 মেয়াদী পরিকল্পনার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে 111টি সুপারিশ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গঠিত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তী মিটিংয়ে এসব সুপারিশ বিষয়ে আরও আলোচনা হবে। কিছু স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে কমিটির। 4টি সাব কমিটির মাধ্যমে এসব প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অনেক জটিলতা থাকলেও কোনো ধরনের বাধা নেই। ধীরে ধীরে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কত তাড়াতাড়ি আমরা এগুলি ইমপ্লিমেন্ট করব, সড়ককে নিরাপদ করব, সেটি আমাদের মূল টার্গেট। এখানে অনেক জটিলতা রয়েছে, আপনারা নিজেরাও বোঝেন। এই সমস্ত জটিলতাগুলির জন্য আমরা দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী আমরা কিছু পরিকল্পনা নিচ্ছি এবং এগুলি খুব শীঘ্রই আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। স্বল্পমেয়াদীগুলো আমরা কিন্তু শুরু করে দিয়েছি। বাংলাদেশের প্রতিরক্ষা সামগ্রী বিক্রি ও বৃহদায়তন প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী তুরস্ক। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনের সাথে আলাদা বৈঠকের পর এক ব্রিফিংয়ে ঢাকার সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এই আগ্রহের কথা বলেন। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় কথা অনুযায়ী কাজ করছে না বলেও আক্ষেপ করেন তিনি। এ সময় তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সহ বহুপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। 2 দিনের সফরে ঢাকা এসে বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুভ সাভাসলু। এ সময় বাংলাদেশের উন্নয়নের ব্যাপক প্রশংসা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আর বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক বৈঠকে বসে ঢাকা ও আঙ্কারা। বৈঠকে তুরস্কের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ, কোভিড-19 সহযোগিতা, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। আমরা তুরস্কের সঙ্গে বাণিজ্য, কোভিড-19, বহুপক্ষীয় সম্পর্ক বাড়াতে আগ্রহী। আমরা তুরস্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত। রোহিঙ্গাদের অব্যাহতভাবে সহায়তা করায় তুরস্ককে আবারও ধন্যবাদ জানাতে চাই। প্রতিরক্ষা খাতে প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনে রাজি আছে তুরস্ক, জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আমরা সবকিছু তৈরি করি না, তবে 75% বেশি আমরা উৎপাদন করি। তুরস্কের প্রতিরক্ষা পণ্যের গুণগত মান অত্যন্ত ভালো, দাম অত্যন্ত সুলভ এবং এগুলো কিনতে কোনো শর্ত আরোপ করা হয় না। আমি নিশ্চিত বাংলাদেশ এই সুবিধাগুলোর সুযোগ নেবে। দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার পাশাপাশি নির্মাণ শিল্পে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে তুরস্ক আর রোহিঙ্গা ইস্যুতে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দেয় দেশটি। আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে যথেষ্ট কাজ করছে না। আমরা শুধু কথা শুনতে চাই না, আমরা কাজেও তার প্রতিফলন দেখতে চাই। বৈঠকে খুব শিগগির ঢাকা এবং আঙ্কারায় দুই দেশের কূটনৈতিক মিশনে বঙ্গবন্ধু ও কামাল আতাতুর্কের আবক্ষ মূর্তি উন্মোচনেরও সিদ্ধান্ত নেয় দুই দেশ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ঢাকা আইনজীবী সমিতির এক সদস্যকে 2 ঘন্টা লকআপে রাখায় আইনজীবীদের আন্দোলনের মুখে বিচারক আসাদুজ্জামান নূরকে 2 দিনের ছুটিতে পাঠিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এবং একই সঙ্গে তার আদালত সাময়িক বন্ধ ঘোষণা করেছেন। বিক্ষুব্ধ আইনজীবীদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে আইনজীবীদের সাথে খারাপ আচরণ করে আসছেন এই বিচারক। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। বুধবার সকাল 10:30টায় ঢাকা মহানগর হাকিম আদালতের গেটের সামনে আইনজীবীরা অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের অপসারণের দাবিতে আদালত বর্জন করেন তারা।
আইনজীবীদের দাবি, দীর্ঘদিন ধরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আইনজীবীদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। তিনি অদৃশ্য কোনো শক্তির আশ্রয়ে ঢাকার আদালত পাড়ায় রয়ে গেছেন বছরের পর বছর। সিআরপিসিতে পড়ে এসেছি, একজন ম্যাজিস্ট্রেট 3 বছর থাকতে পারবেন ম্যাজিস্ট্রেটজি এক চেয়ারে, ওনারা 3 বছর পার হওয়ার পরও আছেন। তো এই বার এবং বেঞ্চের মাঝে যদি সমন্বয় না থাকে তাহলে তো ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব না। আমার মামলা ডাকতে আমি যখন সামনে গেছি তখন আমার বললো যে আপনি বিশৃঙ্খলা চেষ্টা করছেন। আমি কখনো আমি বিশৃঙ্খলা করি নাই, করবো না। তখন আমি বললাম যে আপনি এটা পারেন না, বন্দি রেখেছিল অনেকক্ষণ। এরপর দুপুর 12:30টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াতের আশ্বাসে মূল ফটক ছেড়ে দেন আইনজীবীরা। হাকিম আসাদুজ্জামান নূরকে 2 দিনের ছুটি ঘোষণার পর আন্দোলন থেকে সরে দাঁড়ান আইনজীবীরা। আমাদের মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহেব সংশ্লিষ্ট বিচারক জনাব আসাদুজ্জামান নূর সাহেবকে 2 দিনের জন্য ছুটিতে দিয়েছেন এবং এটার তদন্ত সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। 2 ঘন্টা লকআপে আটক ভুক্তভোগী এক আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির কাছে লিখিতভাবে অভিযোগ করলে হাকিমের অপসারণের দাবিতে অবস্থান নেন আইনজীবীরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এই সমাজে রাজনীতিবিদেরাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ, আর দলগুলো সব দুর্নীতির কর্পোরেট হাউস। এই অভিযোগ করেছেন খোদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কখনোই দাবি করেননি, বরং সে সময় যাদের জন্ম হয়নি তারা এই মুক্তিযুদ্ধের গল্প শোনায়, এমন আক্ষেপ খেতাবধারী এই মুক্তিযোদ্ধার। তৌহিদ শান্তর প্রতিবেদন। দিন কাটাচ্ছে, এই জন্য আমরা দেশ স্বাধীন করিনি। মুক্তিযুদ্ধের ঘোষক মেজর জিয়াউর রহমান, তার মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত দল বিএনপির এই দাবিটি দেশের রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত এবং একই সঙ্গে সর্বোচ্চ সমালোচিত। আমরা 3 জনে মিলে বিদ্রোহের পরিকল্পনা করলাম। জিয়াউর রহমানের সেই বেতার ভাষণ, বিদ্রোহ এবং যুদ্ধে অংশ নেয়া, একই সঙ্গে 75-এর 15ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে বিপথগামী সেনাদের হাতে তার মৃত্যুর আগ পর্যন্ত এই অলি আহমেদই ছিলেন রাষ্ট্রপতি জিয়ার সবচেয়ে ঘনিষ্ঠজন। 1 মার্চের থেকে পতাকা উত্তোলন হলো এবং জনগণ ধীরে ধীরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলো। সর্বশেষ বঙ্গবন্ধুর ভাষণ জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য কাজে আসলো। এখানে বঙ্গবন্ধুকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার প্রকাশিত হলো, ঘোষণা হলো, তখন জিয়াউর রহমান বলেন যে আমি এখনো প্রেসিডেন্ট বা আমি এখনো অস্থায়ী প্রেসিডেন্ট। যারা মুক্তিযুদ্ধের সময় যাদের জন্ম হয় নাই তারা কিন্তু এখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে, সুতরাং আমরা এখন চুপচাপ থাকি। বিএনপি প্রতিষ্ঠায় অলি আহমেদ অগ্রগণ্য, তবুও এই দলে শেষ পর্যন্ত থাকতে পারেননি তিনি। এখন রাজনীতিবিদেরা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। রাজনীতি হলো একটা কর্পোরেট হাউস দুর্নীতি করার জন্য। বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা নীরব। আমাদের দেশে কিন্তু গরিবদের উপরে অত্যাচার হয়। বড় বড় রাজনীতিবিদ হলে, বড় বড় সরকারি কর্মকর্তা হলে তাদের বিরুদ্ধে কিছু হয় না। মুক্তিযোদ্ধা অলি আহমেদের আফসোস মুক্তিযোদ্ধাদের প্রাপ্ত সম্মানের অধিকার নিয়েও। 16ই ডিসেম্বরের দাওয়াত হয় না, সশস্ত্র বাহিনীর দিবস হয় না, যে আমি প্রথম ব্যক্তি 8ম বেঙ্গল রেজিমেন্টকে সাথে নিয়ে বিদ্রোহ করি, সেখানে আমাদের দাওয়াত নেই। মুক্তিযোদ্ধাদেরকে বেইজ্জত করা হচ্ছে, যাতে আজকে দ্বিধা বিভক্ত। তবুও আশা রাখেন তিনি, বলেন নতুন প্রজন্মই তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে। স্বাধীনতার জন্য। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিচক্ষণ ও ধূর্ত ষড়যন্ত্রকারী ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। জিয়া পেছন থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন বলেও বুধবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেন মন্ত্রী। প্রধান অতিথি হিসেবে বলেন, নিজে ক্ষমতায় বসার আগে মোশতাককে ক্ষমতায় বসিয়েছেন জিয়া। এছাড়া প্রধানমন্ত্রী বানিয়েছেন শাহ আজিজুর রহমানকে। এ সময় শাহ আজিজুর রহমানের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার প্রতিনিধির ডেপুটি প্রধান হিসেবে জাতিসংঘে মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হারুনুর রশিদ। জিয়াউর রহমান একজন বিচক্ষণ, একজন ধূর্ত, তিনি ষড়যন্ত্রকারী ছিলেন। তিনি সামনে না থেকে পেছন থেকে কলকাঠি ঝেড়ে
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সংঘটিত করার ক্ষেত্রে মূল কুশীলবের ভূমিকা পালন করেছে। মাতারবাড়ি প্রকল্প বাস্তবায়িত হলে সেটি হবে অত্র অঞ্চলের দ্বিতীয় সিঙ্গাপুর। এই বন্দর চালু হলে আসিয়ান অঞ্চলের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের মাত্রা অন্য উচ্চতায় পৌঁছবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাপানি রাষ্ট্রদূত। এ সময় 2021 সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকের প্রস্তুতি নিয়েও কথা বলেন জাপানি রাষ্ট্রদূত। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরের বাসভবনে সৌজন্য সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। সৌজন্য সাক্ষাতে উঠে আসে দুই দেশের পারস্পরিক ও অর্থনৈতিক সহযোগিতার নানান দিক। উই বিলিভ ইন বাংলাদেশ এমন ভাবনাকে সামনে রেখে দেশের অগ্রযাত্রার কথা তুলে ধরেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির। এ সময় জাপানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি আসিয়ান অঞ্চলের সঙ্গে দক্ষিণ এশিয়ার যোগাযোগে ভিন্ন মাত্রা যোগ করবে। নিঃসন্দেহে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পটি শুধু বাংলাদেশের অর্থনীতিই নয়, এই অঞ্চলের সঙ্গে আসিয়ান অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগে ভিন্ন মাত্রা যোগ করবে। আমার বিশ্বাস মাতারবাড়ি হতে যাচ্ছে এই অঞ্চলের পরবর্তী সিঙ্গাপুর। বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগের আহ্বান জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির। এ সময় ইতো নাওকি নারায়ণগঞ্জের 2500-এ ইকোনমিক জোনে জাপানি বিনিয়োগের এক ইতিহাস সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 2500-এ ইকোনমিক জোনে কম করে হলেও 100 জাপানি কোম্পানি বিনিয়োগ করবে বলে আমার প্রত্যাশা। আমরা মনে করি বিশ্বে ইতিমধ্যেই বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেল। 2021 সালে আসন্ন অলিম্পিক গেমসের আয়োজন নিয়েও কথা বলেন জাপানি রাষ্ট্রদূত। করোনার কারণে পিছিয়ে যাওয়ায় টোকিও অলিম্পিক নিয়ে আমরা নতুন করে পরিকল্পনা করছি। জাপান অলিম্পিক আয়োজনে প্রস্তুত। বৈঠকে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বসুন্ধরা শিপিং এর শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রংপুরে নাজমুল নামে এক প্রতিবন্ধী অটো চালককে মিথ্যা চুরির অভিযোগ এনে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল হাসান ও তার স্ত্রী সাথী বেগমের বিরুদ্ধে। এরই প্রতিবাদে বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নগরীর পার্কের মোড় বিক্ষুব্ধ জনতা পুলিশের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারীরা জানান, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বুধবার বিকেলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা। এক পর্যায়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় বিক্ষুব্ধদের। আটক করা হয়েছে অভিযুক্ত পুলিশ কনস্টেবল হাসান ও তার স্ত্রীকে। বেডের মধ্যে প্লাস আর হাতুর ছিল, কিন্তু আর নখ হচ্ছে আপনার থেতলানো ছিল। ওই হাসানের ডাকে নিয়ে যায়, রাইতে নিয়ে যা মারি ফেলেছি। আমরা প্রতিবন্ধী, আমাদের বিচার হতেই হবে। আমরা আসামি ধরেছি, মামলা হচ্ছে, এরপরে যদি উত্তেজনা হয় কেউ উস্কায় দিচ্ছে সেই জন্য হচ্ছে। পাপুল ও তার পরিবারের 13টি ব্যাংকে 526টি অ্যাকাউন্ট ও এফডিআরে 350 কোটি টাকার বেশি লেনদেনের প্রমাণ পেয়েছে সিআইডি। বুধবার দুপুরে সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব তথ্য জানান সিআইডির প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। গত কয়েক বছরে মানব পাচারের মাধ্যমে পাপুলের 38 কোটি টাকা আয়ের তথ্য পেয়েছে সিআইডি। পাপুলের ও তার পরিবারের সকল সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আদালতে আবেদন করেছে সিআইডি। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য পাপুলকে গত 6 জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জুলাই মাস থেকে আমরা ইনকোয়ারি করছিলাম। ইনকোয়ারি করে আমরা পর্যাপ্ত এভিডেন্স পেয়েছি। পর্যাপ্ত এভিডেন্স পাওয়ার পর গতকালকে আমরা তখন পল্টন থানাতে আমরা ওনার বাবু সাহেব এবং সহ ওনার সাথে 6 জন প্লাস 2টা প্রতিষ্ঠান প্লাস আরও কিছু ব্যক্তি আসবে আমরা ইনকোয়ারি পর্যায়ে পেয়েছি। কিন্তু আমরা আরও কিছু এভিডেন্স কালেকশন করছি বিধায় তাদের বিরুদ্ধে আমরা এখনই এফআইআর করি নাই, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ইনভেস্টিগেশনে আরও কিছু নাম আসবে। করোনা ভ্যাকসিনের বিষয়ে বাংলাদেশকে ভারত সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।
বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। এ সময় দলীয় নেতাদের সাথে মত বিনিময়ের সময় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় তাকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বিক্রম দোরাইস্বামী মত বিনিময় করেন আওয়ামী লীগ নেতাদের সাথে। আলোচনায় উঠে আসে ভ্যাকসিন, সীমান্ত হত্যা সহ তিস্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আমাদের সম্পর্ক রক্ত সম্পর্ক। উই আর partners not just for the liberation of Bangladesh but partners for the development of Bangladesh, and we will always be partners for Bangladesh. পরে পুরো বিষয়ে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সীমান্তে সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে দুদেশের। একই সঙ্গে তিস্তা পানি বন্টন অচিরেই হতে পারে এমন সবুজ সংকেত পাওয়া গেছে বলেও ইঙ্গিত দেন তিনি। তিস্তা পানি বন্টন সমস্যা ব্যাপারেও একটা এগ্রিমেন্ট অচিরেই হবে। সীমান্তে হত্যাকাণ্ড জিরোতে নামিয়ে আনা যায় সে ব্যাপারে উদ্যোগ অব্যাহত রয়েছে। এ সময় দলের সম্পাদক মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম করোনাকালীন বিশেষ আর্থিক অনুদানের 50 লাখ টাকার চেক জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের কাছে হস্তান্তর করেন। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম, উপপ্রেস সচিব KM শাখাওয়াত মুন, উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার, সহকারী প্রেস সচিব MM ইমরুল কায়েস এবং সহকারী প্রেস সচিব মোহাম্মদ আশরাফ সিদ্দিকী বিটু উপস্থিত ছিলেন। আর 31 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে ফরিদা ইয়াসমিন ওমর ফারুক পরিষদকে জয়যুক্ত করতে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় প্রেস ক্লাব নির্বাচন 2020 উপলক্ষে ফরিদা ইয়াসমিন ওমর ফারুক প্যানেল পরিচিতি অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। এই সময় বর্তমান কমিটির নেতৃত্বে প্রেস ক্লাবের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন সাংবাদিক নেতারা। প্রেস ক্লাবের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত কমিটিকে নির্বাচিত করার আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক নেতা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সুবহান চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ওমর ফারুক এবং জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদপ্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। কাদের পক্ষে জাতীয় প্রেস ক্লাবের উন্নয়ন সম্ভব, কাদের পক্ষে জাতীয় প্রেস ক্লাব একটি আধুনিক মানের আন্তর্জাতিক মানের প্রেস ক্লাবে পরিণত করা সম্ভব। কারণ জাতীয় প্রেস ক্লাব কিন্তু শুধু একটি ভবন নয়, জাতীয় প্রেস ক্লাব একটি আদর্শের জায়গা, জাতীয় প্রেস ক্লাব একটি চেতনার জায়গা। হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফির মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে বললেন হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী। আল্লামা শফির মৃত্যু নিয়ে যারা মিথ্যাচার করছে তারাই হাটহাজারী মাদ্রাসা দখলের ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি। দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে এইসব কথা বলেন তিনি। গেল বৃহস্পতিবার আল্লামা আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে মামলা করেন আহমদ শফির শ্যালক মোহাম্মদ মাইনুদ্দিন। এই মামলা প্রত্যাহারেরও দাবি জানান জুনায়েদ বাবুনগরী। মৃত্যু অস্বাভাবিক, এটার ভিত্তিতে তারা মামলা করছে। আজকে আমাদের দাবি হলো তাদের এই দাবি সম্পূর্ণ নির্জলা মিথ্যাচার এবং এই মামলা প্রত্যাহার করতে হবে। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। মঙ্গলবার ভোর 6টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। পণ্য পরিবহনও ব্যাহত হওয়ায় কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদের নেতারা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। বাংলাদেশের জন্য বিশেষভাবে ডিজাইন করা হোন্ডা ড্রিম 110 মডেলের অভিষেক উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে হোন্ডা বাংলাদেশ লিমিটেড। 110 সিসির ইঞ্জিন ও 74 কিলোমিটার মাইলেজের ড্রিম মডেলটি ক্রেতাদের জন্য লাভজনক হবে বলে আশা হোন্ডা কর্মকর্তাদের। 180 মিলিমিটার উচ্চতর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের মডেলটি স্থিতিশীলতার অন্য মডেলের চেয়ে ভালো হবে বলেও জানান কর্মকর্তারা। নতুন মডেলটি পাওয়া যাবে 89,900 টাকায়। অনুষ্ঠানে জানানো হয় 2013 সালে বাংলাদেশে কার্যক্রম শুরুর পর এখনো পর্যন্ত 2 লাখ ইউনিট মোটরসাইকেল উৎপাদন করেছে হোন্ডা বাংলাদেশ। এবারে খেলার খবর। দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না সাইফুদ্দিনের। ইনজুরির কারণে 3 সপ্তাহের জন্য পুনর্বাসনে থাকছেন এই অলরাউন্ডার। পুরোপুরি সুস্থ হলে খেলতে পারবেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। ঘরের মাঠে টাইগারদের ফেভারিট মানছেন তিনি। সাইফুদ্দিনের সঙ্গে ইনজুরি শব্দটা যেন পুরোপুরি জড়িয়ে। ছোট্ট ক্যারিয়ারে বারবার ইনজুরির হানা, গোড়ালির চোট কাটিয়ে খেলেছেন বঙ্গবন্ধু টি-20 কাপে, কিন্তু পরীক্ষা করিয়ে জানা যায় এখনও নাকি চোট বয়ে বেড়াচ্ছেন। 3 সপ্তাহ থাকতে হবে পুনর্বাসনে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের লাইসেন্স পেল বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র। 2021 আসরের জন্য এফসি লাইসেন্স মিলেছে মোট বাংলাদেশের 4টি ক্লাবের। বর্তমানে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও শেখ রাসেলের পাশাপাশি আছে আবাহনী এবং সাইফ স্পোর্টিং ক্লাব। দর্শক, এই ছিল নিউজ 24 রাত 10টার সংবাদ আয়োজনে। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।